all of you were well. আশা করছি তোমার প্রত্যেকেই ভালো আছে। অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে তোমাদের সাথে আমি ক্লাস 8-এর জন্য একটা ক্লাস দিচ্ছি এবং তোমাদের বিষয় হবে রাসায়নিক বিক্রিয়া। বিষয়টা একটু কঠিন, কিন্তু আমার মনে হয় তোমরা এর মধ্যে কিছুটা এই বিষয়টা নিয়ে পড়েছো। এখন বছরের শেষ প্রায়, তোমাদের কিছু চ্যাপ্টার মানে পড়তেই হবে, না হলে কিন্তু উপরে ক্লাসে গেলে অসুবিধা পড়বে। এখন তোমরা এই বইটা কিন্তু কিছুটা হলেও করতে হবে। রাসায়নিক বিক্রিয়া, অভিস্বরণ, নিঃসরণ, তারপর হচ্ছে তোমার অম্ল, ক্ষার, লবণ, এই চ্যাপ্টারগুলো, তারপরে মহাকর্ষ, অভিকর্ষ, এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তা না হলে তোমরা ক্লাস 9-এ গেলে একটু ঝামেলা করবে, কারণ এই চ্যাপ্টারগুলো নিয়ে আরেকটু ইলাবোরেট বিশ্লেষণ আছে 9-এ। তো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও, তাদের বিজ্ঞান নিয়ে পড়তে চাও, তাদের আরও বেশি করে 8-এর এই বিজ্ঞানটা ভালো করে পড়তে হবে। যেমন পরমাণুর গঠনটা তোমাদের ভালো করে জানতে হবে, রাসায়নিক বিক্রিয়াটা করতে হবে, তারপর তোমাদের অম্ল ক্ষার লবণের কথা আমি বলেছি। এরপর তোমাদের যেটা আছে বিদ্যুৎ বর্তনী, আলো, মহাকর্ষ, পৃথিবী ও মহাকর্ষ, উদ্ভিদের বংশবৃদ্ধি, এই চ্যাপ্টারগুলো তোমাদের ভালো করে একটু পড়তেই হবে। তোমাদের আমি তোমাদের আজকে প্রথম রাসায়নিক বিক্রিয়া নিয়ে ক্লাস নিচ্ছি, এটাকে তোমাদের ক্লাস নেওয়ার সুযোগটা হয়নি। তো আজকে রাসায়নিক বিজ্ঞানে পরের ক্লাসে আমি তোমাদের আরও 3-4টা ক্লাস নিয়ে তোমাদের চেষ্টা করবো সিলেবাসটা একটু কভার করবো। তো আমরা আজকে রাসায়নিক বিজ্ঞান নিয়ে কথা বলবো। রাসায়নিক বিজ্ঞানটা কী, তার আগে তোমাকে রাসায়নিক বিজ্ঞান চ্যাপ্টার আগে যাওয়ার আগে আমাদের জানতে হবে প্রতীক, সংকেত এবং জৈব। প্রতীক কী? প্রতীক হচ্ছে কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে আমরা প্রতীক হিসেবে চিহ্নিত করি। কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে, ইংরেজি নামের প্রথম অক্ষরকে, অদ্যাক্ষরকে প্রতীক বলা হয়। প্রতীক বলা হয় কেমন? যেমন ধরো, যেমন সালফার, কার্বনের প্রতীক হবে সি। কপার, এটা কিউপ্রাম, এর প্রতীক হবে সিইউ। তারপর সালফার, SuPH সালফার প্রতীক এস। তারপর অক্সিজেনের প্রতীক ও। তাহলে দেখো প্রতীক কাকে বলে? যে কোনো মৌলের ইংরেজি নামের আদ্যক্ষরকে আমরা প্রতীক হিসেবে চিহ্নিত করি। তারপর ধরো ফেরাম, আয়রন যেটা যার ইংরেজি ফেরামের প্রতীক হলো Fe। তারপর হচ্ছে তোমার কোবাল্ট, CO। তারপর হচ্ছে কখনো একই নাম, মানে কয়েকটা মৌলের নাম একই অক্ষর দ্বারা, যেমন কপার, কোবাল্ট, তখন সেই ক্ষেত্রে আরেকটা অক্ষরকে আমরা সাথে নিই। যেমন কার্বনের সি নিয়েছি, আর কিউপ্রামের সিও নেব, আর কোবাল্টের সিও হবে। কোবাল্ট হলে তখন সেটা কি হবে? CO। তাহলে দেখো যে যখন একটা আদ্যক্ষর হয় তখন সেক্ষেত্রে আমরা সাথে আরেকটা অক্ষরকে যুক্ত করে সেই মৌলগুলোর প্রতীক চিহ্নিত। তাহলে প্রতীক কি? যে কোনো মৌলিক নামকে আমরা করি। এবারে আসো সংকেত। সংকেত হচ্ছে, আশা করি তোমরা বুঝে ফেলেছো এবং তুলে ফেলেছো। এবার আসো সংকেত। সংকেত হচ্ছে তোমার কোনো মৌলের অণুকে সংকেত, মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে আমরা
মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে আমরা সংকেত বলব। মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে আমরা কি বলবো? অণুকে সংকেত বলব। সংকেত বলব। যেমন ধরো অক্সিজেনের অণু, পরমাণু আর অণু পার্থক্য আছে কিন্তু। দেখো, পরমাণুকে সাধারণত তোমার ভাঙা যায়, কিন্তু অণু হলো দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত হয় অণু। তাহলে অক্সিজেন অণু কাকে? অক্সিজেনের সংকেত হবে কি? দুইটা পরমাণুর সমন্বয়ে অণু গঠিত হয়। অক্সিজেনের সংকেত হবে O2। হাইড্রোজেনের সংকেত H2। ঠিক আছে, এবার তুমি যদি বলো পানির সংকেত, এটা হলো মানে তোমার যৌগিক পদার্থ। পানি হচ্ছে যৌগিক পদার্থ। পানির সংকেত হলো H2O। পানি কেন যৌগিক পদার্থ? কারণ এখানে একটা মৌলিক পদার্থ হাইড্রোজেন আছে, আরেকটা মৌলিক পদার্থ অক্সিজেন আছে। দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে একটি যৌগিক পদার্থ গঠিত হয়। তাহলে আমরা বলেছি মৌলিক বা যৌগিক পদার্থের মৌলিক বা যৌগিক পদার্থের অণু সংক্ষিপ্ত রূপকে মৌলিক পদার্থের অণু সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা। তাহলে দেখো, অক্সিজেনের সংকেত হচ্ছে সংক্ষিপ্ত রূপ O2, হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ H2, পানির সংকেত হচ্ছে H2O। H2-র মধ্যে কী বোঝায়? হাইড্রোজেনের দুইটা পরমাণু আর অক্সিজেনের একটা পরমাণু মিলে পানির অণু গঠিত হয়েছে। তারপর ধরো তোমার কার্বন ডাই অক্সাইডের সংকেত, কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? CO2। এখানে কি আছে? কার্বনের একটা পরমাণু আর অক্সিজেনের দুটো পরমাণু মিলে তোমার কার্বন ডাই অক্সাইড। এইবার আমরা যাব যে তোমার যোজনী কাকে বলে। কিন্তু আমরা এবার প্রতীক পড়েছি, তারপর তোমার সংকেত পড়েছি, এবার আমরা যাব যোজনী কাকে। সংকেতটা তোমার ভালো করে বুঝেছে তো? আরেকবার কি রিপিট করতে হবে? যদি তোমার লিখে ফেলো তাহলে ভালো হয়। বিষয়টা কিন্তু অতটা জটিল না, তুমি যদি ভালো করে বুঝতে পারো। কারণ তার আগে আমরা দেখেছি ও হলো প্রতীক, আর আমরা এবার পড়ছি সংকেত। সংকেত হলো অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। এটা মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলি। এবার আমরা চলে যাব যে যোজনী কাকে বলে। ঠিক আছে, তো সংকেতটা হয়ে গেলে আমরা যোজনীতে যাব। যোজনী কাকে বলে? যোজনী হলো একটি মৌলের সাথে আরেকটি মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে বলবো আমরা যোজনী। কেমন করে দেখো? যোজনী হচ্ছে একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা, মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা কি বলবো? যোজনী বলবো। ক্ষমতাকে আমরা যোজনী বলি। এখন তোমরা বলবে যে ম্যাম যোজনী তাহলে কীভাবে করবো? যোজনীর কথাটা আসলে এটা তোমার রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত হয়। আমরা প্রতীক করেছি, সংকেত করেছি। এখন তোমাকে বুঝতে হবে যোজনীটা কেন। যোজনীটা এই জন্য, যখন একটি মৌল পদার্থ আরেকটি মৌলিক পদার্থের সাথে যুক্ত
করতে হয় তখন তার একটা ক্ষমতা লাগে। যেমন ধরো পানিতে কি দেখছো তোমরা? পানিতে আমরা দেখছি পানির সংকেত হচ্ছে H2O। এখন এখানে কেন 2 হলো আর অক্সিজেনে কেন 1 হলো? কারণ হলো অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তাহলে যোজনী কী হলো? একটার থেকে আরেকটার সাথে এক্সচেঞ্জ হলো। অক্সিজেনের যোজনী আসলো ওর কাছে 2, এর যোজনী 1, ওর কাছে 1 গেল। এবং পরবর্তীতে 1 যেহেতু লিখতে হয় না, মানে সাধারণত আমরা লিখি না, সেই জন্য আমরা H2। তাহলে যোজনী কি? যোজনী হচ্ছে, অথবা আমরা এইভাবে দেখাতে পারি যে দুটো হাত, অক্সিজেন তার 2 হাত দিয়ে দুটো হাইড্রোজেনকে ধরেছে, ঠিক আছে? তাহলে আমরা বলছি কার্বনের 4 হাত। কার্বন হচ্ছে 2 হাত দিয়ে আর দুটো অক্সিজেনকে সে ধরেছে, এটা হচ্ছে কার্বন, ঠিক আছে? এটা হচ্ছে কার্বন। তাহলে আমরা বলবো যে যোজনী হচ্ছে একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, তাকে যোজনী। এখন এই যোজনীটা আবার তোমাদের 4 আছে, সেটা কীরকম? অধাতু, ধাতু, যৌগমূলক। এখন অধাতু কোনগুলো? অধাতু হচ্ছে সাধারণত গ্যাসীয় মৌলগুলোকে আমরা অধাতু বলি, যেমন ধরো হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন, ব্রোমিন, এগুলো সব হচ্ছে অধাতু। এটাকে আমরা বলবো, আমি এখানে সবগুলো লিখতে পারছি না, তাহলে তোমরা এখানে একটু আস্তে 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 ক্লাস হচ্ছে। অধাতু মৌল, ঠিক আছে? ক্লাস হচ্ছে মৌল, অধাতু মৌল, আর হচ্ছে ধাতু মৌল, তারপর হচ্ছে যৌগ মৌল, ঠিক আছে? এটা হলো যৌগ মৌল। এখন দেখো অধাতু মৌল কোনগুলোকে বলবো আমরা? অধাতু মৌলগুলোকে বলবো যারা মূলত গ্যাসীয় মৌল। অধাতু তোমাদের কিন্তু জানতে হবে যে ধাতু আর অধাতু। অধাতু মৌল, অধাতু মৌলগুলো হচ্ছে অধাতু মৌল। অধাতু মৌল হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, সালফার, আয়োডিন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ব্রোমিন, হ্যাঁ, এরা সব হচ্ছে তোমার অধাতু মৌল। মানে গ্যাসীয় মৌলগুলোকে আমরা অধাতু মৌল। এবং তারা হচ্ছে যোজনীতে 5টা ভাগে ভাগ করা হয়। যোজনী 1, যোজনী 2, যোজনী 4 এবং যোজনী 5 আর 4। আচ্ছা, এখন দেখো তোমরা যদি 4টা আছে তোমাদের পেজ নাম্বার 77 বিজ্ঞান বইয়ের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে পেজ নাম্বার 77টা তোমরা একটু দেখো। সেখানে দেখো অধাতু মৌলের একটা অধাতু মৌলের একটা চার্ট আছে। আমরা অধাতু মৌলকে যেমন এখানে বলছি যোজনী 1, যোজনী 1 ধরো, যোজনী 1, তারপর যোজনী 2, যোজনী 3, তারপর দেখো যোজনী 4। এখন তোমরা বলবে যে তাহলে অধাতু মৌল যেগুলো যোজনী 1-এ আছে সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন, ফ্লোরিন, হ্যাঁ, তারপর আছে তোমার ক্লোরিন, এরপরে আমরা দেখতে পাবো ব্রোমিন, বিআর, তারপর হচ্ছে আয়োডিন, ঠিক আছে? এটা হচ্ছে যোজনী 1। এবার যোজনী 2-তে কারা আছে? অক্সিজেন, O, তারপর হচ্ছে সালফার, S, আর সালফার S, তারপর আছে হলো কার্বন, C, অক্সিজেন, সালফার, কার্বন, হ্যাঁ। এরপর দেখো যোজনী 3-এ কারা আছে? নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন N, এটা হলো নাইট্রোজেন। এটা তোমরা একটু বইটা একটু নাইট্রোজেন, ফসফরাস, তারপর হচ্ছে ওখানে যোজনী 4-এ আরেকটা আছে কার্বন, তারপর হচ্ছে সালফার। আচ্ছা,
এবার আমরা যদি তোমার ধাতু মৌলতে যাই, ধাতু কাকে বলি? এখন তোমরা তার আগে বলতে হবে যে অধাতু, কিন্তু সংজ্ঞাটা তোমাদের আমি বলেছি, সমস্ত গ্যাসীয় মৌল যাদেরকে সাধারণত খালি চোখে দেখা যায় না, কিন্তু তাদের আয়তন আছে, ভর আছে, এবং তারা সাধারণত বিদ্যুৎ প্রবাহ হয়। আর ধাতু মৌল কাদেরকে বলবো আমরা? ধাতু মৌল হচ্ছে যারা সাধারণত পড়লে ঝনঝন শব্দ হবে, খালি চোখে দেখা যায়, বাজলে ঝনঝন করে, এবং যারা বিদ্যুৎ পরিবাহী তাদেরকে বলবো আমরা ধাতু মৌল। এখন ধাতু মৌলের মধ্যে দেখো কারা আছে। ধাতু মৌলের যোজনী একই, ধাতু মৌলের যোজনী একই আছে হলো সোডিয়াম, পটাশিয়াম, তারপর তোমার আছে কপার। তোমরা জানো সোডিয়াম হচ্ছে কোনটা, যে লবণের সাথে একটা পার্ট হলো সোডিয়াম। পটাশিয়াম একটা লবণ। তারপর হচ্ছে কপার হচ্ছে তামা। তোমরা জানো যে আমার যে তামা বিদ্যুতের তারে যে তারগুলো থাকে সেগুলো হলো তামা। সিলভার কোনটা, আমরা যে রান্না করার জন্য যে পাতিলগুলো ব্যবহার করি সিলভার। গোল্ড, এবং গোল্ডের কথা তোমাদের বলতে হবে না, গোল্ড হলো স্বর্ণ, যেটা এই। তারপর আছে তোমার, এবার আসো ম্যাগনেশিয়াম, Mg, তারপর ক্যালসিয়াম, তারপর কপারে আবার দুটো, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ই। এখন আস আর ইটা তোমাদের একটু পরে বোঝাবো যে আস আর ইটা কী। কপার, তারপর হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, এরকম মানে সবগুলো তো আমি এখানে লিখতে পারছি না, তোমরা চার্টটা একটু ভালো করে দেখে। এখানে আছে অ্যালুমিনিয়াম, আয়রন, গোল্ড, তারপর তোমার আছে টিন, তারপর হচ্ছে এই সবগুলো হচ্ছে তোমার মোটামুটি একটা তোমরা একটু ধারণা পেলে যে যোজনী। তাহলে যোজনী হচ্ছে কি জানো, যে একটা মৌল মানে যোজনী চারটা ভাগে ভাগ করা হয়েছে, এবং কার যোজনী কে কতটা দিয়ে কার সাথে যুক্ত হতে পারে। এখানে আমরা দেখো হাইড্রোজেনের যোজনীকে আমরা স্ট্যান্ডার্ড যোজনী বলি। হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সংযোজনী 2। এটা 2। অক্সিজেন, সালফার, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, সালফার। এবার ধাতু মৌল সোডিয়াম, কপার, অরাম, তারপর তোমার সিলভার, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক। যোজনী 3 অ্যালুমিনিয়াম, আয়রন, গোল্ড। যোজনী 4 অরাম, এটা যোজনী 4 স্টার্নাম, প্লাম্বাম, এটাকে আমরা লেড বলছি। এইভাবে যোজনীগুলো তুমি জানতে পারছো। এবার আমরা যৌগমূলক দিয়ে কথা বলবেন। যৌগমূলকটা পড়ে আজকে আমি তোমাদের এই পর্যন্ত রাখবো, কারণ তাহলে পরে এই অধ্যায়ে 2য় দিন আমি শেষ করতে পারবো। আজকে আমরা পুরো ক্লাসটা নিতে পারবো না, কারণ এই জিনিসগুলো একটু জটিল। তোমরা যেটা করবে, এই চার্টগুলো আজকে বাসায় ভালো করে একটু দেখবে। আমি পরের ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করবো। আজকে যৌগমূলক নিয়ে কথা বলবো। এখন দেখো, এইগুলোকে একটু জানলে যৌগমূলক কী সেটা একটু জানবে। যৌগমূলকও কিন্তু তোমার এখানে আছে, যে যোজনী আছে। এখন যৌগমূলক কী সেটা একটু জেনে নাও, তাহলে তুমি বুঝতে পারবে। যৌগমূলক হচ্ছে যে সমস্ত যৌগমূলকের সংজ্ঞাটা তোমাদের ভালো করে জানতে হবে। যৌগমূলক কাকে বলবো আমরা? যৌগমূলক হচ্ছে 2 বা ততোধিক মৌলিক পদার্থ একত্রিত হয়ে যখন একটি মৌলের ন্যায় আচরণ করে, তখন তাকে আমরা যৌগমূলক। আমি একটু লিখে দিই তো, 2 বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ। মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ যখন একটি মৌলের ন্যায় আচরণ করে,
আচরণ করে তাকে আমরা যৌগমূলক বলি। তাহলে এখন দেখো যৌগমূলক তার কেমন, সেটা এই যৌগমূলক কী করে জানো? যদিও তারা 2 বা ততোধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত হয়, যেমন ধরো সালফেট, এটার নাম হলো সালফেট। সালফেট, CO3, কার্বনেট, HCO3, বাইকার্বনেট, এই তিনটা দেখো। সালফেটের হচ্ছে একটা সালফার আর 4টা অক্সিজেন মিলে সালফেট যৌগমূলক গঠন করছে। এরা কী করে? যে কোনো বিক্রিয়া তারা কিন্তু বিশ্লিষ্ট হয়। তারা একটা যদিও তারা 2টা মৌলিক পদার্থ নিয়ে গঠিত হয়েছে, কিন্তু তারা কিন্তু কখনোই রাসায়নিক বিক্রিয়া বিচ্ছিন্ন হয় না। সালফেটের যোজনী হলো 2। সালফেটের যোজনী হলো সালফেটের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, বাইকার্বনেটের যোজনী 1। কেন এরা এমন হয়? দেখো এখানে H2SO4 কি হলো? H2SO4, এখানে O2 একে দিল, হাইড্রোজেনকে দিল, Hকে দিল, আর এর 1 সালফেটকে দিল। পরে কি হলো? H2SO4, যেটা হলো সালফিউরিক অ্যাসিড বলবো সালফেট। তাহলে ব্যাকটেরিয়ার যৌগগুলো কাকে বলে? 2 বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ যখন একটি মৌলের ন্যায় আচরণ করে তাকে আমরা যৌগমূলক বলি। এবং যৌগমূলকগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় বিশ্লিষ্ট হয় না। তাহলে দেখো আজকে আমরা কী শিখলাম? প্রতীক, সংকেত, যোজনী এবং অধাতু, ধাতু, তারপর যৌগমূলক এবং যোজনীর যে চার্টটা সেটাও শিখলাম। তোমাদের কাজ থাকবে যোজনীর চার্টটা এবং এই বিষয়গুলি বাসায় পড়াশোনা করবে। ও নোট থাকলেও আমি পরের ক্লাসে তোমাদের রাসায়নিক বিক্রিয়াটা দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করবো। ঠিক আছে? আজকের জন্য গুড আফটারনুন, তোমরা ভালো থাকো। Goodbye for today.